সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলবো আমেরিকান বিভিন্ন হুমকি ভারত কিভাবে রুখে দিচ্ছে। আজকে দিনের শুরুতে আমি বলেছিলাম যে ভূ রাজনীতির আলাপটা আজকে বেশি হবে, বিশেষ করে ভারত। আমাদের এই অঞ্চলের ভূ রাজনীতির মূল কেন্দ্র আসলে ভারত। ভারতকে বাদ দিয়ে এই অঞ্চলের রাজনীতির আলাপই করা যায় না। সেই জায়গায় আমরা দিনের শুরুতে আজকে আলাপ করেছিলাম যে ভারত আমেরিকা কি সম্পর্ক শেষ? হ্যাঁ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সম্পর্ক শেষ। এবং সম্পর্ক যখন শেষ, এই শেষের শুরুটা কিভাবে হয়? হুমকি, নানা রকম হুমকি, অর্থনৈতিক হুমকি, শুল্কের হুমকি, জ্বালানি হুমকি, নানা রকম হুমকিতে নাস্তানবোধ করে ছাড়তে চাইছে বা চাইবে ভারতকে। এখন ভারত কিভাবে এগুলো রুখে দিচ্ছে, আমরা সেই আলাপটাই করতে বসেছি এই মুহূর্তে। দর্শক, একবার একটু ভাবুন তো যে যখনই আমেরিকায় নতুন কোনো সরকার আসে কিংবা বিশ্ববাজারে একটু উত্তেজনা তৈরি হয়, তখনই আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটা সাধারণ আতঙ্ক কাজ করে। তেলের দাম কি এবার আকাশ ছোঁয়া হবে? মার্কিন শুল্ক বা ট্যারিফের ধাক্কায় আমাদের অর্থনীতি কি ভেঙে পড়বে? বিগত কয়েক দশক ধরে এটাই ছিল স্বাভাবিক নিয়ম। তেলের একটু দাম বাড়লেই শেয়ার বাজারে ধস নামতো, পকেট ফাঁকা হতো সাধারণ মানুষের। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট আমাদের সম্পূর্ণ চমকে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিকতম গভীর অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, দ্য ওয়েল শক এরা ইজ ওভার, অর্থাৎ তেলের বাজারে সেই আতঙ্কের যুগ এখন অতীত। শুধু তাই নয়, আমেরিকার যে কোনো বড় শুল্ক বা ট্যারিফের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা এখন ভারত অর্জন করেছে। কিন্তু কিভাবে এই অসম্ভব সম্ভব হলো? ওপেক দেশগুলোর এত দাপট কোথায় হারিয়ে গেল? আর এই পুরো ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের ওপর এর সরাসরি প্রভাব কি? এই মুহূর্তে ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় এর পেছনের অবিশ্বাস্য সমীকরণটি উন্মোচন করব। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখব 1973 সালের আরব তেল নিষেধাজ্ঞা কিংবা 1990-এর উপসাগরীয় যুদ্ধ, যখন মধ্যপ্রাচ্যে বা বিশ্ব রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। একেই বলা হতো ওয়েল শক। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়তো, আর তার জের ধরে চাল ডাল থেকে শুরু করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির সেই পুরনো নিয়ম এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আজকের ভারত আর সেই দুর্বল অর্থনীতির কাঠামোর দেশ নেই। ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চ থেকে যতই শুল্ক বা ট্যারিফ বাড়ানোর হুমকি আসুক না কেন, ভারতের ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি এতটাই মজবুত যে এই ধরনের বাহ্যিক ধাক্কা সহ্য করার পাশাপাশি তা প্রতিহত করার পূর্ণ সক্ষমতা এখন ভারতের রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তেলের দাম বাড়ার ভয়টা হঠাৎ করে কেন উধাও হয়ে গেল? এর পেছনে তিনটি মূল কারণ রয়েছে, যা টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টে পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। প্রথম কারণ, মার্কিন শেল ওয়েলের উত্থান এবং বৈশ্বিক সরবরাহ বৃদ্ধি। একটা সময় ছিল যখন ওপেকের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, যদি সিদ্ধান্ত নিত তারা তেল উৎপাদন কমাবে, অমনি সারা বিশ্বে হাহাকার পড়ে যেত। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এখন বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। ওপেকের বাইরে থাকা দেশগুলো, বিশেষ করে মার্কিন শেল অয়েল এবং লাতিন আমেরিকার দেশগুলো এত বিপুল পরিমাণ তেল বাজারে সরবরাহ করছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইলেও এককভাবে এখন আর তেলের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন ভারত অত্যন্ত চতুর এবং স্বাধীন পররাষ্ট্রনীতির পরিচয় দিয়েছে। পশ্চিমাদের চাপ উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে কম মূল্যে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল থেকেছে, পাশাপাশি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও কোনো চাপ পড়েনি। তিন নম্বর কারণ, যেটি গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে রূপান্তর। ভারত ও বাংলাদেশ উভয় দেশই এখন দ্রুত গতিতে সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন এবং বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে তেলের উপর চিরাচরিত যে শতভাগ নির্ভরশীলতা ছিল তা ধীরে ধীরে কমছে। এই কারণে
ওপেক বা অন্য কোনো শক্তির পক্ষে তেলকে আর অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এবার আসি দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে। মার্কিন শুল্ক বা ট্যারিফ হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রে যখনই সংরক্ষণবাদী অর্থনৈতিক নীতি বা আমেরিকা ফার্স্ট পলিসি জোরদার হয়, তখন ভারতের রপ্তানি খাতের ওপর শুল্ক বসানোর একটা প্রচ্ছন্ন হুমকি চলে আসে। এবং সাম্প্রতিক সময়ে ভারত আমেরিকার সম্পর্ক খারাপের কারণে শুল্কের চাপ বাড়বার একটা হুমকি তো আসছেই। অনেকে মনে করেন আমেরিকা যদি ভারতীয় পণ্যের ওপর ভারী শুল্ক চাপায় তবে ভারতের অর্থনীতি ধসে পড়বে, কিন্তু বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই ধারণা সম্পূর্ণ ভুল। কেন? প্রথমত, ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার। ভারতের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হলো এর নিজস্ব 140 কোটির বেশি ভোক্তার বাজার। ভারতের জিডিপি মূলত অভ্যন্তরীণ চাহিদার উপর ভিত্তি করে চলে, যা চীনের মতো সম্পূর্ণ রপ্তানি নির্ভর নয়। ফলে বাইরের দেশ শুল্ক বাড়ালেও ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাকা সচল থাকে। দ্বিতীয়ত, ভারতের রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও আইটি খাতের অপরিহার্য ভূমিকা। ভারত আমেরিকায় যা রপ্তানি করে তার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে আইটি সার্ভিস, সফটওয়্যার, ওষুধ এবং অত্যন্ত দক্ষ সেবা খাত। মার্কিন কোম্পানিগুলো তাদের খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তির এই যুগে টিকে থাকতে ভারতীয় আইটি খাতের ওপর এতটাই নির্ভরশীল যে তারা যদি এই পরিষেবার উপর অতিরিক্ত শুল্ক বসায় তবে উল্টো মার্কিন কোম্পানিগুলোরই উৎপাদন খরচ আকাশ ছোঁয়া হয়ে যাবে। সহজ কথায় ক্ষয়ক্ষতি ভারতের চেয়ে আমেরিকারই বেশি হবে। তৃতীয়ত, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক। চীনের কাউন্টার বা প্রতিহত করার জন্য এশিয়ার বুকে আমেরিকার সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হলো ভারত। ভূরাজনৈতিক কারণেই আমেরিকা কখনোই ভারতের সাথে এমন কোনো বাণিজ্য যুদ্ধে জড়াবে না যা ভারতকে তাদের থেকে দূরে ঠেলে দেয়। তাই মার্কিন ট্যারিফের এই হুমকি মূলত রাজনৈতিক আলোচনার টেবিলে চাপ সৃষ্টির কৌশল মাত্র। বাস্তবে এর বড় কোনো নেতিবাচক প্রভাব ভারতের অর্থনীতিতে পড়ার সুযোগ নেই। এবার আমাদের বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বোঝা দরকার। ভারত যদি বাহ্যিক এই সমস্ত অর্থনৈতিক ধাক্কা ও তেলের সংকট সামলে দিতে পারে তবে তার সরাসরি ইতিবাচক প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে পড়বে। ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনি পরিষ্কার হয়ে যাবেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন কিন্তু এই যে ভারতের জ্বালানি, ভারতের তেল নির্ভর হয়ে উঠেছিলাম আমরা সবাই। আমরা আশপাশের যত দেশ আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। কাজে ভারত যদি এই বিষয়গুলো নিয়ে চাপে থাকে বা খারাপ থাকে, আপনি খারাপ থাকতে বাধ্য। আপনি মানুন আর না মানুন, অর্থনৈতিকভাবে আপনার বাংলাদেশেও প্রভাব পড়বে। এগুলো অনেকে বোঝে না, বিশেষ করে পাকিস্তান পন্থীরা এটি বোঝে না। কারণ ভারত আর আমরা গায়ে গা লাগিয়ে বসবাস করি। তার গায়ে যদি কোনো আঘাত লাগে আমাদের গায়েও আঘাত লাগবে, এটা খুব স্বাভাবিক। স্বভাবতই বাংলাদেশ তার জ্বালানি তেলের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের শোধনাগার বা পাইপলাইনের মাধ্যমে আমদানি করে থাকে। ভারতের অর্থনীতি যদি তেলের আন্তর্জাতিক ওঠানামা থেকে সুরক্ষিত থাকে তবে বাংলাদেশও তুলনামূলকভাবে স্থিতিশীল মূল্যে জ্বালানি পাওয়ার নিশ্চয়তা পায়। তদুপরি ভারতের বাজার মজবুত থাকা মানে ভারতের সাথে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য ও রপ্তানি সম্পর্ক রয়েছে তা আরো সুরক্ষিত হওয়া। বৈশ্বিক মন্দার এই সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি ঢাল হিসেবে কাজ করছে। একই সাথে আরো কিছু বিষয় বলে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের যে সংযোগ বা তারটা ধরুন ছেড়ে গেল, আপনি একটু পেছনে ফিরে যান তো, 1971 সালের কথা চিন্তা করুন তো। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে খানিকটা এখন 71-এর দৃষ্টিতেই দেখছে। আমি আগের যে ভিডিওটা সেই ভিডিওটাতে আলাপ করেছি, পাকিস্তানের উপর পুরো ভর করেছে 71 সালে যেভাবে ভর করেছিল, ভারতকে দূরে রাখছে, ঠিক আজকে একই ভূমিকায়। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপরে ভর করেছিল 1971 সালে, কিন্তু ফলাফল কি হয়েছে? ভারত যদি চেষ্টা করে, ভারত যদি রাশিয়াকে নিয়ে এই অঞ্চলে তাদের নিরাপত্তা এবং তাদের স্থিতিশীলতা বজায় রাখবার চেষ্টা করে, মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্র নেই, বাংলাদেশে থাবা দিয়ে বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত যদি অ্যাটেম্প নেয়
মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ভারত এখন সেটাই করবে। সুতরাং বন্ধুরা, টাইমস অফ ইন্ডিয়ার এই বিশ্লেষণ থেকে একটি বিষয় দিবালোকের মতো পরিষ্কার, বিশ্ব অর্থনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর কেবল ওয়াশিংটন বা মধ্যপ্রাচ্যের তেল খনিগুলোর নিয়ন্ত্রণে নেই। তেলের ব্ল্যাকমিল বা বড় কোনো দেশের শুল্কের চোখ রাঙানি উপেক্ষা করার মতো অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি আজ দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত অর্জন করেছে। অয়েল শকের যে ভূত আমাদের এতদিন তাড়া করে বেড়াতো, তা এখন চিরতরে বিদায় নিয়েছে। আমেরিকার এই বাণিজ্যিক কৌশল কি সত্যিই বৈশ্বিক বাজারে ভারতের এই অপ্রতিরোধ্য অগ্রগতিকে থামাতে পারবে, নাকি ভারত ও বাংলাদেশ মিলে দক্ষিণ এশিয়াকে আগামী দিনের অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তুলবে? এই জায়গায় একটি কথা বলতেই হয়, আপনাদের মনে থাকবার কথা, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে যিনি এখন আছেন, দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে যখন প্রথম ইন করলেন বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে, তখন তিনি একটা কথা কিন্তু বলেছিলেন যে আমরা 140 কোটি নয়, 160 কোটি জনগণ একসাথে আমরা কাজ করব, একসাথে দুটো গণতান্ত্রিক দেশ একসাথে বিশ্বকে মোকাবেলা করব। আজকে এই প্রসঙ্গটি আসছে সামনে যে ভারত যদি বাংলাদেশকে সাথে নিয়ে একসাথে কাজ করে, মার্কিন তাবেদারি, মার্কিন হুমকি ধামকি কিংবা মার্কিন এখানে অবস্থান, বিশেষ করে বাংলাদেশে অবস্থান নেয়া আজ থেকে এটি নতুন নয়। এই যে মার্কিন ঘাঁটি, সেন্ট মার্টিন ইত্যাদি, এগুলো কিন্তু পাকিস্তান পিরিয়ড থেকে, আমাদের মুক্তিযুদ্ধের আগে থেকেই এটি কনফার্ম হয়ে গিয়েছিল। পাকিস্তান কনফার্ম করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আমাদের সেন্ট মার্টিন তাদের দিয়ে দেওয়া হবে। আজকে 60 বছরেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে সফল হয়নি। এবারেও সফল হবে বলে আমরা বিশ্বাস করি না, কারণ ভারত মার্কিন হুমকি ধামকিকে এভাবেই শক্ত হাতে প্রতিরোধ করছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।